আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম আফগানিস্তানের দ্বিতীয় ওডিআই ম্যাচ দেখার পর বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের মনে একটা প্রশ্ন ঘুরছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ কি আদৌ খেলতে গেছিল নাকি সার্কাস দেখাতে গেছিল। যেই দলটার একসময় ওডিআই ফরম্যাট ছিল সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো খেলতে পারতো, নিয়মিত জিততো, একটা দলকে টাফ সিচুয়েশন ক্রিয়েট করে দিত, বড় বড় দলের সাথে জিতছে, এমন একটা ফরম্যাটে বাংলাদেশ এখন আর খেলতেই পারতেছে না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য তাদেরকে কোয়ালিফায়ার খেলতে হবে। একটা টিমের জন্য, একটা দলের জন্য এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হইতে পারে, এটাই বলা বাহুল্য। কারণ বাংলাদেশ টিম এমন একটা পর্যায়ে বর্তমানে আছে, এই টিমের না আছে কোনো ওপেনিং জুটি, না আছে কোনো মিডল অর্ডার জুটি। ওপেনিংয়েও কেউ হাল ধরতে পারে না, মিডল অর্ডারেও কেউ হাল ধরতে পারে না। কোনো মতে যদি ওপেনিং চলে যায়, মিডল অর্ডারে নাই। আর একটা উইকেট পড়লে তো হয়েছে। এই রোগটা বাংলাদেশে সেই শুরু থেকেই, যদি একটা উইকেট কোনোভাবে পড়ে তারপর পরপর উইকেট পড়তে থাকে, এবং এটা কন্টিনিউয়াস পড়তেই থাকে। আপনি যদি রিসেন্ট কয়েকটা ম্যাচ দেখেন, আপনি শিওর হয়ে যাবেন যে বাংলাদেশ কিভাবে তাদের উইকেটগুলো হারায়। এবং এমনভাবে তারা উইকেট হারায় যেন মনে করেন যে তাদের এতই তাড়া যে তারা আর ক্রিজে টিকতেই পারতেছে না, তাদেরকে চলে যাইতে হবে। অফার চলতেছে, মেলা চলতেছে, তাদেরকে মেলায় যাইতে হবে। সেজন্য তারা যত তাড়াতাড়ি সম্ভব অল আউট হয় এবং অল আউট হয়ে চলে যায়। একজন ক্রিকেট ভক্ত হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে যে এই ধরনের সিচুয়েশন বাংলাদেশের মানুষের জন্য কতটা মানে দুঃখজনক, সেই বিষয়টা হচ্ছে আমাদের ভাবতে হবে। এইরকম একটা ম্যাচে বাংলাদেশ 191 রানে যে টার্গেটটা পায়, এবং 191 রান তারা 10 উইকেটেও চেজ করতে পারে না, তারা কত করে 109 করে। আমাদের ওপেনার ডাক মারে, আমাদের মিডল অর্ডার নাই, বলতে গেলে নাই, মিডল অর্ডারদের স্ট্রাইক রেট একেবারেই জঘন্য। আধুনিক ক্রিকেটের মতো একটা সিচুয়েশনে, আধুনিক ওডিআই ক্রিকেট ফরম্যাটে বাংলাদেশের যে মিডল অর্ডার ব্যাটসম্যান যেই ধরনের স্ট্রাইক রেটে খেলে, তাদেরকে মিডল অর্ডার ব্যাটসম্যান বলাই যায় না। তাদের স্ট্রাইক রেট এতটাই নিচে যে তাদেরকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে গণ্যই করা যাচ্ছে না। বাংলাদেশ শেষ 6টা ওডিআই ম্যাচে 1286 রান করে, এবং 1286কে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন, তাহলে গড়ে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ 214.3 রান করে। এবং আধুনিক ওডিআই ফরম্যাটে বর্তমান যুগে 214 রান একটা মামুলি টার্গেট। এবং বাংলাদেশ এই 6টা ম্যাচের একটা ম্যাচেও 250-এর উপরে রান করতে পারে নাই। এটাই হচ্ছে বাংলাদেশ। আধুনিক ক্রিকেটে, আধুনিক ওডিআই ফরম্যাটে যেখানে 300-350 রান হয়, সেখানে বাংলাদেশ 250 রান পার করতে পারে না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজে পর্যন্ত আমরা আমাদের ব্যাটিং স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারি নাই। আমাদের ব্যাটাররা পারতেছে না। কেন পারতেছে না জানি না। তাদের কি স্কিলের সমস্যা তাও জানি না। তারা স্পিন খেলতেই পারতেছে না। কেন পারতেছে না তাও জানি না। কোনো উত্তর আমাদের কাছে নাই। চলেন উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। বাংলাদেশ গত 6টা ম্যাচে যে 1286 রান করছিল, সে 1286 রানের মধ্যে জাকের আলী, হৃদয় এবং নাজমুল শান্তর তিনজন জেনুইন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল 68 থেকে 72-এর মধ্যে, এবং যেটা একটা আধুনিক ওডিআই ক্রিকেটের মানদণ্ডে একেবারেই নগণ্য। শেষ 5 ম্যাচে জাকের আলী 197 রান করে, 6 ম্যাচে হৃদয় করে হচ্ছে 215 রান, আর 5 ম্যাচে শান্ত করে 116 রান। হৃদয়ের স্ট্রাইক রেট হচ্ছে 72, শান্তর স্ট্রাইক রেটও 72। এবং আধুনিক ক্রিকেটে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের 80-র নিচে স্ট্রাইক রেট, মানে সেটা কত রকম ভাবে ভয়ঙ্কর হইতে পারে, এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন। আপনি যখন একটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবেন, তখন তো আপনাকে একভাবে খেলতে হবে, আর আপনি ওডিআই ম্যাচ খেলবেন তখন আপনাকে একভাবে খেলতে হবে। ওডিআই হচ্ছে স্ট্রাইক রোটেশনের খেলা। আপনি যত বেশি স্ট্রাইক রোটেশন করতে পারবেন, তত বেশি আপনি রান করতে পারবেন। 50 ওভারের খেলা, 300 বলের খেলা। 300 বলে যদি প্রত্যেক বলেও আপনি স্ট্রাইক রোট করেন, তারপরেও তো আপনার 300 রান অনায়াসে চলে আসে। কিন্তু আপনারা সেটা করতে পারতেছেন না, কারণ কি? স্ট্রাইক রেট খারাপ। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান যেই পরিমাণে বল ডট দেয়, সেই পরিমাণ বল দিয়ে একটা টি-20 ম্যাচ খেলা যাবে। এত পরিমাণ বল তারা ডট দেয়। এবং তাদের স্ট্রাইক রেটের কথাই তো বললাম। স্ট্রাইক রেট কত? 72, 73, এর উপরে ওঠে না।
বাংলাদেশের ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যানদের এতটাই ভয়ঙ্কর অবস্থা, তাদের স্ট্রাইক রেট হচ্ছে 72। আপনি যদি ঠিক এই সময় 2019 সালে যখন সাকিব আল হাসান 2019 সালে যে বিশ্বকাপটা হইল, বিশ্বকাপ খেলো, তখন তার স্ট্রাইক রেট যদি আপনি দেখেন, তার কোনো স্ট্রাইক রেট 70-এর নিচেই নাই। এবং আপনি যদি দেখেন তার ম্যাক্সিমাম স্ট্রাইক রেট 85, 90, 83, 82, 112, 121 এরকম স্ট্রাইক রেট। এবং সেই ম্যাচগুলো সাকিব আল হাসান সেঞ্চুরি করছে, সেই দুইটা ম্যাচেই তার স্ট্রাইক রেট বেশি, কারণ সে স্ট্রাইক রোটেশন এবং খেলাটাকে কিভাবে খেলতে হয় সেটা জানতো। তার তো অনাকাঙ্ক্ষিত শট খেলার দরকার নাই। আপনি টি-20 খেলতেছেন না ওডিআইতে, আপনি 300 রানই করেন, 300 রান, 300টা বলে 300 বার স্ট্রাইক রোটেট করেন, তারপরেও তো আপনি 300 রান হন। সেইটাও তো আপনি পারতেছেন না, আপনি অনাকাঙ্ক্ষিত শট খেলতেছেন, অনাকাঙ্ক্ষিত অ্যাগ্রেশন দেখাচ্ছেন। এই জিনিসগুলোই তো ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করতেছে। ক্রিকেট এমন একটা খেলা, যখন আপনি ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলবেন, তখন আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আপনি টি-20তে খেলতেছেন, সেখানে আপনি ওডিআইয়ের মতো খেলতে পারবেন না। আপনি ওডিআই খেলার সময় টি-20 খেলতে পারবেন না। আবার টেস্ট খেলার সময় আপনি ওডিআই বা টি-20 দুইটার একটাও খেলতে পারবেন না। আপনাকে ধৈর্য নিয়ে খেলতে হবে। ক্রিকেট এমন একটা খেলা যেটা 3টা ফরম্যাট বা 3টা স্বীকৃত ফরম্যাট, 3 রকম। প্রত্যেকটা ফরম্যাটে আপনাকে ধৈর্য নিয়ে খেলতে হবে, প্রত্যেকটা ফরম্যাটের স্ট্র্যাটেজি আলাদা হইতে হবে, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভূমিকা আলাদা হইতে হবে, লোয়ার অর্ডারদের ভূমিকা আলাদা এবং টপ অর্ডারদের ভূমিকা আলাদা। এবং আপনি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের প্রথম ম্যাচ যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি মোট 20টা উইকেটের মধ্যেই 14টা উইকেটই স্পিনাররা নিছে। 14টা উইকেটই স্পিনাররা নিছে। এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে 70% উইকেট যেই দলের স্পিনাররা নিতে পারে, সেই দল স্পিন যে খেলতে পারে না, এটা বলা একেবারে নিশ্চিত। আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখবেন বাংলাদেশ স্পিনের বিরুদ্ধে এতটাই দুর্বল যে রাশিদ খান যে বলগুলা করতেছে, সেই বলগুলা বাংলাদেশ বুঝতেই পারতেছে না। বিশেষ করে আমাদের জেনুইন ব্যাটসম্যান জাকের আলী, সোহান, তারপরে হচ্ছে মেহেদি মিরাজ, কেউই বুঝতে পারতেছে না। কারণ কি? কারণ তাদের স্কিল যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটা হয় না। বাংলাদেশ এত বড় একটা পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড, বাংলাদেশে কোনো স্পিন বোলিং মেশিন নেই। তাহলে এত টাকাতে করে কি বিসিবি? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের কাছে কোনো স্পিন বোলিং নেই। আমি যে জিনিসটা খেলতেই পারি না, সেই জিনিসটার বিরুদ্ধে আমাকে কাজ করার জন্য যে মেশিনগুলো দরকার, ওই মেশিনই আমার নাই। আমি কি দিয়ে প্র্যাকটিস করতেছি? গ্রানাইট স্লাইড বাঁকা করে রেখে ওর উপরে বল ফেলায় প্র্যাকটিস করতেছি। এই প্র্যাকটিসে যে কাজ হচ্ছে না, সেটা ম্যাচগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বাংলাদেশের ব্যাটারদের যে স্পিন খেলতে পারে না, এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকে আমরা দেখে আসছি। বিশেষ করে আপনি যখন রাশিদ খানের মতো বিশ্বময়ের স্পিনারদের বিপক্ষে খেলবেন, তখন আপনাকে একটু কাঠখড়টা পুরাতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ রাশিদ খান যেন তেন কোনো বলার না, পাড়ার খ্যাপ খেলা কোনো বলার না যে তার সামনে আপনি দাঁড়ায় যাবেন আর সে আপনাকে একেবারে দুধ ভাতের মতো বল দিবে আর আপনি সেই বলগুলোকে বাউন্ডারি ছাড়া করবেন, এমনটা কিছুই হয় না এবং এটা হয়ও নাই। আপনারা গেছেন, দাঁড়াইছেন এবং এলবিডব্লিউ হয়েছেন। এবং লাস্ট ম্যাচে সেকেন্ড ওডিআইতে রাশিদ খান 5 পায়ে গেল। আপনি যখন ওই রকম স্পিন শক্তিশালী দলের বিপক্ষে খেলবেন, তখন আপনাকে তো মানে একটা মাইন্ডসেট নিয়েই যেতে হবে যে আপনাকে স্পিন ভালো খেলতে হবে, স্পিনের বিরুদ্ধে আপনার আলাদা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। এভাবে তো আপনি যাবেন। আপনি যদি মাঠে কোনো হোমওয়ার্ক করে না যান, তাহলে তো এরকম বারবার ব্যর্থ হয়ে আসতে হবে। এমনটা না যে বাংলাদেশ রাশিদ খান, তারপর হচ্ছে মুজিবুর রহমান, এদের বলে যে আহামরি খুবই এক্সপেন্সিভ শট খেলতে গেছে, এমনটা কিন্তু হয় নাই। তারা খুবই সাধারণ ডিফেন্স খেলছে, খুবই সাধারণত মানে তারা ডট খেলছে, এমন বলেও তারা আউট হয়েছে, কারণ তারা বলটাই বুঝতে পারে না। আপনি সেম রাশিদ খানের বিপক্ষে যদি সাকিব আল হাসানের কে চিন্তা করেন, তাহলে কিন্তু তিনি অনায়াসেই কিন্তু রাশিদ খানকে খেলতেন এবং তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন রাশিদ খানকে খেলতে। আর সেখানে আমাদের বর্তমান প্লেয়াররা রাশিদ খানের বলই বুঝতে পারতেছে না। কারণ কি? কারণ তাদের ওই যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে না। আমাদের প্লেয়াররা বেশি লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, তারা লেগ সাইডে টেনে খেলতে বেশি ভালোবাসে। আধুনিক ক্রিকেটে যে লেগ সাইডে টেনে খেলা বলগুলো যে এখন আর হয় না, বা বলাররাও বুঝে যে কোন বল কোন দিকে মারলে আউট হবে, সব বল তো আর লেগ সাইডে খেলা যায় না। তাই আধুনিক ক্রিকেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে আপনাকে
ওই রকম মানসিকতা নিয়ে যাইতে হবে যে হ্যাঁ আমার বল অফ সাইড অফ স্ট্যাম্প বরাবর আসতে পারে, লেগ স্ট্যাম্প বরাবর আসতে পারে। আপনি অফ স্ট্যাম্প করিডোরে বল যে টাইনের লেগ সাইডে খেলতে যান তাহলে আউট হবে, স্বাভাবিক। এই বিষয়গুলো বাংলাদেশের যে বর্তমান ব্যাটাররা আছে তাদের মানসিকভাবে খুবই ভালোভাবে বুঝতে হবে। বাংলাদেশ যদি বলি, সাইফ হাসান এই ম্যাচে যেভাবে আউট হইল, পরপর দুইটা বাউন্ডারি ছিল, দুইটা বাউন্ডারির পর একটা বাউন্সার ছিল, বাউন্সারটাকে সে শর্টে পরিণত করতে গেছে এবং অবভিয়াসলি ধরা খাইছে। আপনি দুইটা শট খেলছেন ওডিআইয়ের মতো ফরম্যাট, আপনাকে কেন আরো বেশি আগ্রাসন দেখাইতে হবে? এত বেশি আগ্রাসন দেখায় লাভ কি ভাই? আপনি দুইটা শট মারছেন তো, একবারে কতগুলো ছয় বলে তো 6টা 6 মারবেন না, না 300 বলের খেলা, আরো তো বল আছে, ভালো বলগুলোকে ছাইড়া দেন, খারাপ বলগুলো খেলেন। এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা যদি একবার ভালো খেলে অতিরিক্ত অ্যাগ্রেশন দেখায়, অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যায়, হিট করতে চায়, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশ স্ট্রাইক রোড করতে পারে না। বাংলাদেশ মেইন ব্যাটসম্যান, আমাদের যদি আপনি বলেন মেইন ব্যাটসম্যান শান্ত, হৃদয়, জাকের আলী, মেহেদী মিরাজ, তাদের স্ট্রাইক রেটের ভয়াবহ অবস্থা। এবং এই ধরনের স্ট্রাইক রেট দিয়ে যে ওডিআই চলে না, সেটা বাংলাদেশ প্রমাণ পায় গেছে। স্ট্রাইক রেট বাড়াইতে হবে এবং আধুনিক ওডিআই মানদণ্ডে এই ধরনের স্ট্রাইক রেট কিছুই না, বলতে গেলে কিছুই না, দুধে ভাত এবং দুধ ভাত বলতে পারেন আপনি। এই ধরনের স্ট্রাইক রেট নিয়ে খেলা আর দলকে যে হারানো একই সমান কথা। আপনি যখন আপনার সেরা ব্যাটসম্যান গুলো যখন আপনার 70, 50, 55 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে, তখন ম্যাচ জিতা এটা আশা করাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। বাংলাদেশের বোলিং অ্যাটাক হচ্ছে বিশ্বমানের, আমি আবারও বলতেছি বাংলাদেশের বোলিং অ্যাটাক বিশ্বমানের। আপনি আফগানিস্তানের মতো টিমকে বা যে কোনো ভালো টিমকে আপনি খুবই অল্প রানের মধ্যে প্যাকেট করে ফেলতে পারেন, বাট সেই অল্প রানটা চেস করতে আপনার ব্যাটসম্যানরা পারেন। এটার কারণ কি? দুইটা কারণ হইতে পারে। এক হচ্ছে তাদের মানসিকভাবে তারা স্টেবল না বর্তমানে, আর একটা হচ্ছে তাদের স্কিলের সমস্যা। এখন মানসিকভাবে স্টেবল না বলতে জিনিসটা বোঝানো হচ্ছে তারা একই সাথে 2-3টা ফরম্যাট কন্টিনিউ করতে পারে না, এবং এই টি-20 থেকে ওডিআইতে ব্যাক করা, এর মধ্যে যেই তাদের স্কিলটাকে চেঞ্জ করা বা স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করার মতো যেই দক্ষতাটা, এটা বাংলাদেশ ব্যাটসম্যানদের নাই। আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে স্কিল ইস্যু। বাংলাদেশ তাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারতেছে না। সেক্ষেত্রে বাংলাদেশের যারা কোচ আছে, টিম ম্যানেজমেন্ট আছে, এদের দায়িত্ব এগুলো, এবং বাংলাদেশকে ক্রিকেটারও দায়িত্ব, কারণ দিন শেষে প্রত্যেকজন ক্রিকেটারই কিন্তু দেশের জন্যই খেলে না, এবং তাদের উচিত তাদের কোথায় সমস্যা, এখন আপনার কোথায় সমস্যা সেটা তো আমি জানবো না। আপনি যেই জায়গায় সমস্যা ওই জায়গাগুলো খুঁজে বের করা আপনার নিজেরই দায়িত্ব। তাই বলবো যে ব্যাটসম্যানদের যদি সজাগ না হয়, তাহলে আপনি আমি বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি অনেক বেশি চিল্লাপাল্লা করে বা অনেক বেশি ভিডিও বানায়, কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশ এর ব্যাটারদের নিজেদের দায়িত্ব নিতে হবে, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ আমরা পারবো, আমরা জিতবো, আমরা কোয়ালিফাই করতে চাই, এরকম মাইন্ডসেট নিয়ে তাদেরকে খেলতে নামতে হবে। তারা আসলাম দেখলাম, রাশিদ খানের সামনে দাঁড়ায় গেলাম বা 6 মারলাম, এরকম কিছু হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি যখন দেখতেছেন যে রাশিদ খানের বিপক্ষে আপনি চার্জ করতে পারতেছেন না, আপনি যে সময় ডট খেলতেছেন, ডিফেন্স খেলতেছেন, আউট হয়ে যাচ্ছেন, চার্জ করেন না কেন? চার্জ করেন, দেখেন এভাবেও পারতেছেন না, ওভাবেও পারতেছেন না, চার্জ করে দেখেন। রাশিদ খান যে আহামরি এমন পারফরমেন্স দিছে এমনটাও নাই, সে কিন্তু বর্তমানে যে 2025 সালে আইপিএলে সবচেয়ে বেশি সিক্স খাওয়া একজন বলার, 33টা সিক্স খাইছে, এবং যেটা আইপিএল ইতিহাসে রেকর্ড। আইপিএল এর প্লেয়ার যদি পারে, আপনারা কেন পারবেন না? তারা তো ডিফেন্স খেলে না, তারা তো ডট খেলে না, তারা বলটাকে আটকায় না, বলটাকে মারছে, বাউন্ডারি ছাড়া করছে, 33টা 6 মারছে। যেহেতু এভাবেও হয় না, ওভাবেও হয় না, তাই আমি মনে করি যে স্পিনের বিপক্ষে বাংলাদেশ চার্জ করে দেখতে পারে, কারণ চার্জ করে খেললে হয়তোবা এই ধরনের ভোগান্তিগুলা কাটতে পারে। যখন আপনি এভাবেও পারতেছেন না, আপনি সেকেন্ড অপশনে যান না কেন? যাইতেই তো পারেন না। কারণ চার্জ করে খেলায় আমার মনে হয় যে বেটার হবে, কারণ রাশিদ খানের বল যখন আপনি চার্জ করে খেলবেন, তখন হ্যাঁ হইতে পারে, হ্যাঁ এমন অনেক সিচুয়েশন আসবে যে আপনি আউট হয়ে যাবেন, বা এমন অনেক সিচুয়েশন আসবে যে আপনি আউট হয়ে যাইতে পারেন, সেটা আলাদা বিষয়, বাট আপনি এমনিতেও রান করতে পারতেছেন। সেক্ষেত্রে আমার মনে হয় চার্জ করে খেলাই ভালো।
কারণ চার্জ যদি আপনি যখন করবেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। আপনি 1-2টা বল যখন আপনি চার্জ করে খেলতে পারবেন, হয় আপনি সিঙ্গেল নেওয়ার জন্য খেলেন, ডাবল নেওয়ার জন্য খেলেন, আপনাকে তো বাউন্ডারি মারতে হবে না। সিঙ্গেল, ডাবলস এগুলো বার করেন, অন সাইডে খেলেন, লেগ সাইডে খেলেন, অফ সাইডে খেলেন, কাট শট খেলেন। এই শটগুলো যখন আপনি খেলবেন তখন আপনার অটোমেটিক স্ট্রাইক রোট হয়ে যাবে, স্ট্রাইকটা ঠিক থাকবে এবং মানে হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটে আপনি ঠিকঠাক কার্যকর হইতে পারবেন। তাছাড়া যদি আপনি খ্যাপ খেলা টাইপের খেলেন, বাংলাদেশে রাস্তায় রাস্তায় যেরকম খেলে, এরকম খেলা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো কিছুই হবে না এবং এটা সম্ভবও না। আপনি স্পিনারদের বিপক্ষে আপনি যে পরিমাণে ডট খেলেন, ওই পরিমাণ ডট দিয়ে একটা টি-20 ম্যাচ বা টি10 ম্যাচ আয়োজন করা যাবে। সো এই জিনিসটা খুবই হতাশাজনক। বাংলাদেশ ক্রিকেট টিমের, বাংলাদেশের বিসিবির মানে যারা কর্তা আছে, টিম ম্যানেজমেন্ট, কোচ, সবার কাছে একটা আবেদনই থাকবে, বাংলাদেশের স্কিলটাকে ভালোভাবে ইমপ্রুভ করানো। বাংলাদেশের ব্যাটারদের এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে যাওয়ার পর যে মানসিক যেই ট্রমাটা থাকে বা মানসিক যে ব্যালেন্সটা থাকে, এই জিনিসটা যেন খুব স্মুথলি করা হয় বা খুবই একটা স্মুথ পিরিয়ডের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, এই বিষয়টার উপর খেয়াল রাখতে হবে। আর যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেলফ ডেভেলপমেন্ট। কারণ নিজের দুর্বলতা নিজে খুঁজে বের করাই সবচেয়ে ভালো এবং আপনার দুর্বলতা আপনি সবচেয়ে বেশি ভালো জানবেন। সেক্ষেত্রে বাংলাদেশ প্লেয়ারদেরকে নিজেদের থেকেও কাজ করা উচিত। নিজেদের কোথায় দুর্বলতা সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের শেখা উচিত, ধারণা নেওয়া উচিত, সেই অনুযায়ী কাজ করা উচিত। এভাবে করলেই বাংলাদেশ টিম আশা করা যায় ভালো করবে। তাছাড়া এই ধরনের খেলা দিয়ে, এই ধরনের স্ট্রাইক রেট দিয়ে, এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে ওডিআই কেন, টেস্টও জিততে পারবেন না। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।